সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তোমরা স্মার্ট বোর্ডে দেখতেই পাচ্ছ যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে 2024-25 সেশনে বাংলা বিষয়ের যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলোই মূলত আজকে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ ও সমাধান করব। আমাদের এমসিকিউ আছে 15টি আর রিটেন হচ্ছে 20। দেখো, আমাদের প্রথম প্রশ্নটি হলো রাবণ অনুজ লক্ষ্মী রাবণ আত্মজে। তোমরা যারা 2025 সালের ব্যাচ, তোমাদের কিন্তু এই যে মাইকেল মধুসূদন দত্তের বিখ্যাত একটা কবিতা বিভীষণের প্রতি মেঘনাদ, এটা কিন্তু নেই। যেহেতু প্রশ্নটা এর আগের বারও কিন্তু শর্ট সিলেবাসের প্রশ্নটি হয়েছে, কিন্তু দেওয়া হয়েছে কিন্তু প্রশ্নটা পূর্ণ সিলেবাস থেকে। এই জন্য ওই শর্ট সিলেবাস বলতে এখন আর কিছু নেই। বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সব বিষয় তোমাদেরকে অবগত থাকতে হবে। তো এই যে প্রথম প্রশ্নটি রাবণ অনুজ লক্ষ্মী রাবণ আত্মজে, এই যে প্রশ্নটি এটা হচ্ছে বাংলা সাহিত্য পাঠ থেকে বিভীষণের প্রতি মেঘনাদ মাইকেল মধুসূদন দত্তের লেখা, ওইখান থেকে চয়ন করা। তো দেখো, এখানে রাবণ অনুজ বলতে কাকে বোঝানো হচ্ছে? রাবণ অনুজ অর্থাৎ রাবণের ভাই অর্থাৎ বিভীষণ। রাবণ আত্মজে অর্থাৎ রাবণ আত্মজে বলতে রাবণের পুত্র বা রাবণী যাকে বলতে বোঝায়, অর্থাৎ আমরা বলবো মেঘনাদ। এখন দেখো, বিভীষণ মেঘনাদকে লক্ষ্মী অর্থাৎ লক্ষ্য করে বলছেন কিছু একটা। তাহলে এখানে লক্ষ্মী শব্দের অর্থ হচ্ছে লক্ষ্য করে, লক্ষ্য করে। এখন প্রশ্নটা কি? রাবণ অনুজ লক্ষ্মী রাবণ আত্মজ অর্থাৎ বিভীষণ মেঘনাদকে লক্ষ্য করে কিছু বললেন। তাহলে এখানে প্রশ্নটা হলো যে লক্ষ্মী শব্দটি আসলে কি? আমরা জানি যে ব্যাকরণিক শব্দ শ্রেণী বা পদ 8 প্রকার, তার মধ্যে এখানে 4টি আছে। তো দেখলাম কি লক্ষ্মী শব্দের অর্থ হচ্ছে লক্ষ্য করে, তার মানে এটা হচ্ছে ক্রিয়াপদ। রাবণ অনুজ লক্ষ্মী রাবণ আত্মজ, এখানে লক্ষ্মী শব্দটি ক্রিয়াপদ। আশা করি বুঝতে পেরেছ। আমাদের দ্বিতীয় প্রশ্ন, চলো আমরা যাই। বাদলাই বন্দুক বারুদ কি ড্যাশ একটু নেবে না? শূন্যস্থানে কি বসবে? অপশন আছে ঘুমিয়ে, জিরিয়ে, ডেকে, বিরতি। তোমরা যদি একটু তোমাদের পাঠ্যাংশে যাও তাহলে দেখবা যে আখতারুজ্জামান ইলিয়াসের রেইনকোট নামের একটি ছোট গল্প আছে। সেই গল্প থেকে কিন্তু এই লাইনটা সরাসরি তুলে দেওয়া। তো রেইনকোট গল্পটা পাঠ করার সময়টাতে তোমরা দেখবা যে এই লাইনটা পাবা। ওইখানে আছে বাদলাই বন্দুক বারুদ কি জিরিয়ে একটু নেবে না, অর্থাৎ এখানে জিরিয়ে কথাটি হবে বর্ষার সময়ে যুদ্ধের প্রস্তুত বা বর্ষার সময়টাতে যুদ্ধকে একটু রিল্যাক্স করায় বিশ্রাম নেওয়ার যে বিষয়টা, সেটাই হচ্ছে এই বাক্যের মধ্যে প্রকাশ পাচ্ছে যে বাদলায় বন্দুক বারুদ কি জিরিয়ে একটু নেবে না। আশা করি বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা, আমাদের তৃতীয় প্রশ্নটি দেখো, এখানে বলা হচ্ছে মানুষের মধ্যে যাহা অন্তরতম এবং অনির্বচনীয়, লেখকের মতে কণ্ঠস্বর যেন তারই কি হবে? আওয়াজ, চেহারা, চক্ষু, হৃদয়। তোমরা অবশ্যই ভাবতে শুরু করেছো যে এই লাইনটা তোমাদের একেবারেই চেনা, কিন্তু এখন ভাবো যে আসলে লাইনটা কোথা থেকে নেওয়া হয়েছে। আমি বলছি, এই লাইনটা রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিতা গল্প থেকে নেওয়া হয়েছে। কম বেশি আমরা সবাই অপরিচিতার গল্পের যে কাহিনী বা শব্দচয়ন, মার্জিত যে ভাষা, সেটা সম্পর্কে আমরা অবগত আছি। তো দেখো, এখানে বলা হচ্ছে যে মানুষের মধ্যে যা অন্তরতম এবং অনির্বচনীয়, লেখকের মতে কণ্ঠস্বর যেন তারই চেহারা। আসলে মূলত এই বাক্য দ্বারা বোঝানো হচ্ছে যে বাহ্যিক সৌন্দর্য, রূপের পাশাপাশি কণ্ঠস্বর অর্থাৎ কথা বলা যে একটা আর্ট বা শিল্প, সেটাকে এখানে প্রাধান্য দেওয়া হচ্ছে। এই হচ্ছে বিষয়। তাহলে আমাদের প্রশ্নের উত্তর হবে মানুষের মধ্যে যাহা অন্তরতম এবং অনির্বচনীয়, লেখকের মতে কণ্ঠস্বর যেন তারই চেহারা। আশা করি বুঝতে পেরেছ। চলো আমরা এর পরের প্রশ্নে চলে যাই। আবিধানিক ক্রমে সাজানো শব্দগুচ্ছ কোনটি? এখানে 4টা অপশন দেওয়া আছে, আর উত্তর বের করতে হবে যে ক্রম অনুযায়ী, বাংলা অভিধানের ক্রম অনুযায়ী যে শব্দগুচ্ছ সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তো দেখো, শুরুতে আমি একটু কিছু বলি তোমাদেরকে যে বাংলার যে বর্ণগুলোর ক্রমানুনিক, সেটা হচ্ছে প্রথমে স্বরবর্ণ, তারপরে অনুস্বর, তারপরে বিসর্গ, তারপরে চন্দ্রবিন্দু, তারপরেই হচ্ছে ক, খ, গ, ঘ, উ। তার মানে ক খ এর আগে চন্দ্রবিন্দু, বিসর্গ, অনুস্বর, এগুলো অবশ্যই তোমাদেরকে মাথায় রাখতে হবে। এরপর যদি কারের দিক থেকে বলি, আকার, রস্যিকার, দীর্ঘিকার, রস্যু, দীর্ঘ, রি, এ, ওই, ও, ও, অর্থাৎ এই ক্রমটা মেনে আমাদের শব্দের যে ভান্ডার সেগুলো সাজানো হয়। তো এখন দেখো, আমরা যদি নিচ থেকে একটু ব্যাখ্যা করে দেখি যে আসলে উত্তর কোনটা হবে। প্রথমেই দেখো যে এখানে দয় দীর্ঘই আছে, দয় একার আছে, আর দয় রি আছে। তো
তো প্রথমেই দেখো দ দ সবগুলোই দ দ আছে, কিন্তু কার কি দেওয়া আছে, এই যে দীর্ঘইকার। তাহলে আমরা দীর্ঘইকার পাইলাম। এরপর এ কার, আমরা এ কারটাও পাইলাম। তারপর হচ্ছে রি, রি কারটা কিন্তু আবার এ কারের আগে, তার মানে হচ্ছে এটা মিললো না। যদি এমনটা থাকতো যে দীর্ঘ ই রি এ, তাহলে এটা ঠিক ছিল। কিন্তু দেখো যে লিখতে লিখতে ওরা লিখে ফেলাইছে দীর্ঘ ইকার, তারপরে এ কার, তারপরে রি কার, তার মানে হচ্ছে এটা ক্রমটা ঠিক নাই, এলোমেলো। তার মানে এইটা আমরা উত্তর করব না। এরপর দেখো গৃহ গোল গণ্য রি কার, তাহলে রি কারটা প্রথমে আছে, ঠিক আছে। তারপর ও কার, রি এর পরেই তো ও, এটাও ঠিক আছে। কিন্তু দেখো গ, গ যোগ অ, গ এর সাথে আবার অটা আছে, অটা কিন্তু আবার সবার প্রথমে, তার মানে এটাও মিলল না, এটাকে আমরা উত্তর বলে বিবেচনা করব না। ঠিক আছে। এরপরে দেখো কাজ, কাজ কুসুম, দেখো প্রথমে কি আছে, কাজ বর্গীয় জ। তা আমরা জানি যে চ ছ বর্গীয় জ ঝ ইও আর একটা ক্রম। তো আমরা জানি যে প্রথমত চ বসবে, তারপরে ছ বর্গীয় জ ঝ ইও, কিন্তু দেখো এই শব্দগুলোতে বর্গীয় জটা আগে আর চটা হচ্ছে পরে, তার মানে চটা পরে বর্গীয় জটা আগে চলে আসে, তার মানে এই যে ক্রমটা, এই ক্রমটাও ঠিক নেই। তার মানে আমরা এটাও উত্তর করব না। থাকলো কি এইটা, অংশ অকাল অঙ্ক। আমরা জানি যে স্বরবর্ণের পরে অর্থাৎ স্বরের পরে অনুস্বার, এই দেখো অনুস্বার, তারপরে ক খ গ ঘ, এই যে ক। আর আমরা জানি যে উ, উটা কোথায়, এই যে ক এর পরে, তার মানে প্রথমত অনুস্বার, তারপরে ক, তারপরে উ। তার মানে এই যে ক্রমটা, এইটা প্রথম থেকে মানে পাশাপাশি গেলে আমরা দেখতে পাচ্ছি যে অনুস্বার ক উ এখানে সব ঠিকই আছে, এলোমেলো নেই আগেকার গুলোর মতো। তার মানে আমরা এই যে আভিধানিক ক্রমে সাজানো শব্দগুচ্ছের উত্তর কি করতে পারি, এইটা অংশ অকাল অঙ্ক। আশা করি বুঝতে পেরেছো। আর এটাও মনে রেখো যে এই বিষয়টা একটু ক্রিটিক্যাল আছে, তোমাদের অবশ্যই ভালো করে অধ্যয়ন করতে হবে, মুখস্থ করতে হবে এবং অধিক মাত্রায় চর্চা করতে হবে। যে বিগত বিশ্ববিদ্যালয় পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো অবশ্যই ঘাটাঘাটি তোমাদেরকে করতে হবে, কারণ এই জায়গা থেকে প্রায়শই পরীক্ষায় প্রশ্ন হয়। আচ্ছা, এরপরে আমরা পাঁচে চলে যাই। পাঁচে পাঁচে পাঁচের প্রশ্নটি হলো ক্রমাগত ভুল করো না, বাক্যটিতে ক্রমাগত শব্দটি সর্বনাম বিশেষণ ক্রিয়া বিশেষণ নাকি অনুসর্গ। আমরা কিন্তু ইতিপূর্বে জানি যে ব্যাকরণিক শব্দশ্রেণী বা পদ মোট 8টি, বিশেষ্য সর্বনাম বিশেষণ ক্রিয়া, ক্রিয়া বিশেষণ যোজক অনুসর্গ আবেগ শব্দ। কিন্তু এইখানকার উত্তরটা বের করার জন্য আমরা ক্রিয়া বিশেষণটা নিয়ে একটু আলোচনা করব। দেখো ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বিশেষণ ইংলিশে তর্জমা করলে হয় অ্যাডভার্ব। এখন এই ক্রিয়া বিশেষণটা কি, ক্রিয়াপদকে ক্রিয়াপদকে যদি আমরা কোথায় কখন কিসে বা কিভাবে তারা প্রশ্ন করি, তাহলে যে উত্তরটা আসে সেই উত্তরটাই হচ্ছে ক্রিয়া বিশেষণ। যেমন সে সকালে ঘুম থেকে ওঠে, কখন ওঠে, সকালে, ক্রিয়া বিশেষণ। সে ঢাকায় থাকে, কোথায় থাকে, ঢাকায়, ঢাকায়, ক্রিয়া বিশেষণ। সে বাংলায় ভালো, কিসে ভালো, বাংলায়, ক্রিয়া বিশেষণ। সে দ্রুত দৌড়ায়, দৌড়াইটা হচ্ছে ক্রিয়া, কিভাবে দৌড়ায়, দ্রুত, তাহলে দ্রুত হচ্ছে ক্রিয়া বিশেষণ। তাহলে আমরা যদি ক্রিয়াকে বিশেষায়িত করার ফলে যে পদটা হয় সেটাকে যদি ক্রিয়া বিশেষণ ধরি, তাহলে এইখানে দেখো যে ক্রমাগত ভুল করো না, তাহলে এই যে ভুল করো না এটাকে যদি আমরা কিভাবে দ্বারা প্রশ্ন করি, কিভাবে ভুল করো না, ক্রমাগত, উত্তরটা পাচ্ছি। আর আমরা জানি যে ক্রিয়াপদকে কিভাবে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা আসে সেটাই হচ্ছে ক্রিয়া বিশেষণ। তার মানে এখানে উত্তরটা কি হবে, ক্রিয়া বিশেষণ। অনেকের আবার বিশেষণ মনে হতে পারে, এটা স্বাভাবিক, কিন্তু অবশ্যই তোমরা এই বিষয়টা অবগত হবা যে ক্রিয়াপদকে কোথায় কিভাবে কেমন কিসের দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা হয় সেটাকেই বলা হয় ক্রিয়া বিশেষণ। তোমরা যদি অনেকে ভুল করে বিশেষণ দেওয়ার প্রচেষ্টা চালাবা, কিন্তু এটা অবশ্যই করবো না, কারণ বিশ্ববিদ্যালয়ের এই ট্রিকি যে বিষয়গুলো এটা থাকাটা স্বাভাবিক। এই জন্য অবশ্যই তোমাদেরকে পুঙ্খানুপুঙ্খ জ্ঞান রাখতে হবে প্রত্যেকটা বিষয়ের। আশা করি বুঝতে পেরেছ। চলো আমরা 6 নম্বর প্রশ্নে চলে যাই। বৈষম্য বিরোধী শব্দটি যে সমাসে নিষ্পন্ন। এখন বৈষম্য বিরোধী এই সমাসটাকে যদি আমরা ব্যাস বাক্য করার চেষ্টা করি তাহলে এইভাবে লিখতে পারি
যে বৈষম্যের বিরোধী, আবার বৈষম্য বিরোধী যা, অর্থাৎ দুইভাবে ব্যাস বাক্য করা যায়, একটা হচ্ছে বৈষম্যের বিরোধী আর আরেকটা হচ্ছে বৈষম্য বিরোধী যা। এখন বৈষম্যের বিরোধী যদি এই ব্যাস বাক্যটাকে আমরা রত একটা বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় তাকে কি বলে? তৎপুরুষ সমাস। তাহলে সেই অনুযায়ী এইটা হবে ষষ্ঠী তৎপুরুষ। আবার এক কথায় প্রকাশ টাইপের যে সমাসগুলো হয় বা ব্যাস বাক্যে যা থাকলে সেটাকে আমরা উপপদ তৎপুরুষ বলি। তার মানে বৈষম্য বিরোধী যা এটা হবে উপপদ তৎপুরুষ সমাস, উপপদ তৎপুরুষ সমাস। তার মানে আমরা সর্বসাকল্যে বলতেই পারি যে বৈষম্য বিরোধী ব্যাস বাক্য যাই হোক এটা কি হবে? তৎপুরুষ সমাস। আশা করি বুঝতে পেরেছো। পোর খাওয়া শব্দের বিশিষ্ট অর্থ দেখো, এই যে বিশিষ্ট অর্থ বলতে বাগধারাকে বোঝায়, বাগধারা। তাহলে পোর খাওয়া শব্দের বাগধারার যে অর্থ সেটা কি হবে? পুড়ে যাওয়া, পরিশ্রম করা, পতিত হওয়া বা প্রতিকূলতা পেরোনো। আসলে পোর খাওয়া শব্দের বাগধারার যে অর্থ বা বিশিষ্ট যে অর্থ সেটা হচ্ছে অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি বা অভিজ্ঞ লোক। তো এখন দেখো এই যে পোর খাওয়া শব্দের এটাকে যদি আমরা ব্যাখ্যা করি তাহলে এরকম বোঝায় যে ব্যক্তি আসলে বিভিন্ন উত্থান পতন, সুখ দুঃখ, বিভিন্ন প্রতিকূল অবস্থা পেরিয়ে বিভিন্ন অভিজ্ঞতার সম্মুখীন যে হয়েছে তাকে আমরা পোর খাওয়া ব্যক্তি বলি। আমরা যদি উদাহরণ সহ বলতে পারি যে সে একজন পোর খাওয়া ব্যক্তি বা পোর খাওয়া লোক, সাধারণ কোনো বিষয়ে সে বিচলিত হবে না। তার মানে এখানে পোর খাওয়া অর্থ কি বোঝাচ্ছে? প্রতিকূলতা পেরোনো। অর্থাৎ পোর খাওয়া শব্দের বিশিষ্ট অর্থ কি? প্রতিকূলতা পেরোনো। অর্থাৎ যে ব্যক্তি বিভিন্ন প্রতিকূল পরিবেশ পার করে এসেছে এবং সেই সকল বিষয়ে সে অভিজ্ঞ, এই টাইপের অর্থেই সাধারণত পোর খাওয়া এই যে বাগধারাটি এটা ব্যবহার করা যায়। চলো পরের প্রশ্নে যাই। অধ্বনির বিবৃত উচ্চারণের উদাহরণ। তবে আমি যতগুলো প্রশ্ন দেখেছি সব থেকে জটিল প্রশ্ন এটি, কারণ উত্তর তোমাদেরকে 2-3টা মনে হতেই পারে। এখন চলো আমরা একটু দেখে নেই। এই যে স্বরেয়, স্বরেয়র দুইটা উচ্চারণ বিধি, এক হচ্ছে সংবৃত আর এক হচ্ছে বিবৃত। বিবৃত মানে হচ্ছে অ যদি উচ্চারণে অয় থাকে ওটা হচ্ছে বিবৃত, আর সংবৃত হচ্ছে অ যদি নিয়ম অনুযায়ী ও হয়ে যায় এটা হচ্ছে সংবৃত, আর এইখানে হচ্ছে বিবৃত। দেখো এই যে এখানে 4টা অপশন আছে, অনেক, অতুল, অধীর, করুণ। তা আমরা জানি যে আদ্যের পরে রস্যুকার থাকলে ও হয়ে যায়, তাহলে এইটার প্রমিত উচ্চারণ হবে কয় ওকার রয় রস্যু, আর মূর্ধন্য থাকলে কি হয়ে যায়? দন্তন্য, আর এখানে একটা হর্ষ। তার মানে অধ্বনির বিবৃত উচ্চারণের উদাহরণ এইটা হবে না। অধীর, অতুল, অনেক। দেখো ন যোগ এক, এক কথায় কি হয়? অনেক। আমরা জানি যে অযুক্ত কোনো শব্দ যদি নঙ্গর্থক অর্থ প্রদান করে বা না বা নেতিবাচক অর্থ প্রদান করে সেই ক্ষেত্রে কিন্তু অয় থেকে যায়, তার মানে অনেকটা বিবৃত, অ ঠিকই আছে। কিন্তু দেখো অতুল, অতুল ন যোগ তুল, যার তুলনা নেই। আবার এখানে অধীর, এটার উত্তর হবে কি? ন যোগ ধীর, তার মানে অস্থির। প্রত্যেকটারই কিন্তু উচ্চারণ অতুল আর এটার উচ্চারণ কিন্তু অধীর, মানে বিবৃতই থাকবে, কারণ এই যে অটা, এই অটা কিন্তু না অর্থে ব্যবহৃত হচ্ছে, যার জন্য অটা কখনো কিন্তু ওকার হবে না। কিন্তু এখন প্রশ্ন হলো যে উত্তরটা একটা করতে হবে। এখানে অনেক, অতুল, অধীর এই তিনটাকেই আমাদের যথার্থ উত্তর বলে মনে হচ্ছে, যে এখানে অটা অই আছে তার মানে বিবৃতই আছে, তাহলে উত্তর আসলে তিনটাই তোর উত্তর হবে না, যেখানে একটা করতে হবে। তবে আর একটা নিয়ম এরকম আছে যে এই যে দেখো অসীম, অসীম মানে কিন্তু যার সীমা নেই বা সীমানা নাই, কিন্তু অসীম যদি কখনো কোনো নাম হয় সেক্ষেত্রে কিন্তু অসীমও বলা যায়, অসীম। তার মানে এই অর্থে অতুল, অতুল প্রসাদ সেন তার মানে একজন নাম, একজনের নাম, একজন লেখকের নাম, তাহলে সেক্ষেত্রে আমরা অতুল বলতে পারি, অতুল বলতে পারি। আবার অধীর, অধীরও কিন্তু কোনো ব্যক্তির নাম হতে পারে, সেক্ষেত্রে আমরা অধীর। তার মানে দেখো অতুল, অধীর, কিন্তু অনেককে কিন্তু আমরা অনেক বলতে পারছি না, তার মানে এটার যথার্থ উত্তর হবে অনেক। অধ্বনির বিবৃত উচ্চারণ উদাহরণ কোনটা হবে? অনেক। ধন্যবাদ। চলো আমরা পরের প্রশ্নটা যাই। রোকেয়া সাখাওয়াত হোসেনের রচনা নয় কোনটি? দেখো
মতিচুর বেগম রোকেয়ার একটি প্রবন্ধ গ্রন্থ, অবরোধ প্রবন্ধ গ্রন্থ, সুলতানা স্বপ্ন উপন্যাস। তার মানে এই তিনটাই রোকেয়া সাখাওয়াত হোসেনের রচনা। শুধু এই যে পদ্ম গোখরা, এটা কিন্তু কাজী নজরুল ইসলামের একটা গল্প, ছোট গল্প। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে রোকেয়া সাখাওয়াত হোসেনের রচনা নয় কোনটি? পদ্ম গোখরা। আসলে পদ্ম রাগ নামে একটা উপন্যাস আছে বেগম রোকেয়ার। এই পদ্ম গোখরার সাথে পদ্ম রাগের যে ছোট্ট একটা সমন্বয় আছে, এই জন্য এই প্রশ্নটা করা, তোমরা আবার এটা ভুলে যেও না। তাহলে দেখো রোকেয়া সাখাওয়াত হোসেন রচনা নয় কোনটি? পদ্ম গোখরা। কারণ পদ্ম গোখরা কাজী নজরুল ইসলামের একটি ছোট গল্প। আশা করি বুঝতে পেরেছ। দেখো আমাদের 10 নম্বর প্রশ্ন হলো যে বিলাসী গল্পে উল্লেখ নেই কি? বিলাসী গল্পে হুমায়ুনের উল্লেখ আছে, বিলাসী গল্পে হুমায়ুনের উল্লেখ আছে, তগলক খাইর উল্লেখ আছে, ভূদেব বাবুর উল্লেখ আছে, নেই শুধু বাবরের। তাহলে বিলাসী গল্পে উল্লেখ নেই কার? বাবরের। এটা উত্তর হবে। দেখো আমাদের 11 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলামের মতে আত্মনির্ভরশীলতা আসে বিনয় প্রদর্শনের মাধ্যমে, মিথ্যাকে ভয় করার মাধ্যমে, আত্মাকে চেনার মাধ্যমে, ভুল স্বীকার করার মাধ্যমে। তোমরা জানোই যে তোমাদের পাঠ্যাংশে একটি খ্যাতিপূর্ণ প্রবন্ধ আছে কাজী নজরুল ইসলামের, সেটি হচ্ছে আমার পথ। তো আমার পথের একদম লাইন থেকেই উঠিয়ে দেওয়া যে আত্মনির্ভরশীলতা আসে কি থেকে? আত্মাকে চেনার মাধ্যমে। তাহলে উত্তর হবে আত্মাকে চেনার মাধ্যমে। তাহলে প্রশ্নটি হলো কাজী নজরুল ইসলামের মতে আত্মনির্ভরশীলতা আসে কিভাবে? আত্মাকে চেনার মাধ্যমে। এটা কিন্তু বই থেকে হুবহু তুলে দিয়েছে। দেখো 12 নম্বর প্রশ্ন, দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার। এখানে হাল শব্দটি কি? দেখো তোমরা যদি বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধান বইটা দেখো, তাহলে দেখবা যে হাল শব্দের 3টা অর্থ আছে। হাল শব্দের প্রথম অর্থ হচ্ছে লাঙ্গল। হাল শব্দের দ্বিতীয় অর্থ হচ্ছে তোমার বৈঠা, বৈঠা বা অরিত্র। আর 3 নম্বর অর্থ হচ্ছে হাল, দশা বা অবস্থা। তাহলে তৃতীয় অর্থ হিসেবে ধরা যায় কি? দশা বা অবস্থা। তাহলে দেখো দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার, ক্ষত বিক্ষত হয় সহস্রপ্রাণ। তাহলে দেখো যে এই অংশটা কিন্তু সুকান্ত ভট্টাচার্যের 18 বছর বয়স কবিতা থেকে নেওয়া। আমরা জানি যে কবিতায় আছে কি দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার, এর পরের অংশ হচ্ছে ক্ষত বিক্ষত হয় সহস্রপ্রাণ। তাহলে এই হালটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে? আশা, দশা, স্বপ্ন নাকি লাঙ্গল? আমি কিন্তু এখানে বলেই দিছি যে হাল শব্দ 3 ধরনের হয়, এক লাঙ্গল, এক বৈঠা, এক হচ্ছে দশা বা অবস্থা। কিন্তু এই অংশে আমরা যদি একটু ব্যাখ্যা করি তাহলে আমরা বুঝতে সচেষ্ট হব যে দুর্যোগে যদি তুমি এখানে অবস্থা বা দশা দাও, অবস্থা বা দশা, অর্থাৎ 18 বছর বয়সে আমাদের অবস্থা খুবই করুণ হয়। কারণ এই বয়সটা হচ্ছে আমাদের সন্ধিক্ষণের বয়স। এই বয়সেই কিন্তু আমরা সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, মানসিক বিভিন্ন দিক থেকে পর্যদুস্ত হই। আর এই বয়সে কিন্তু আমাদের পদস্খলন ঘটে যাওয়ার সম্ভাবনা বেশি। আমরা যদি এই সময়টাতে নিজেদেরকে যদি নিয়ন্ত্রণে না রাখতে পারি তাহলে পদস্খলন ঘটবে এবং আমাদের জীবন কিন্তু হতাশায় নিমজ্জিত হবে। তো সেই ক্ষেত্রে যদি আমরা বলতে চাই তাহলে দুর্যোগে হাল, হাল বলতে কি হবে? দশা বা অবস্থা। এটাই সব থেকে যথোপযুক্ত উত্তর হবে। চলো এর পরেটা দেখি। এখানে পারিভাষিক থেকে একটা শব্দ আসছে, লিটারেল শব্দের বাংলা পরিভাষা কি? দেখো বৈধকে যদি আমরা পারিভাষিক ভাবে লিখি তাহলে এটা হচ্ছে ভ্যালিড, BALID, ভ্যালিড। সাহিত্যিক, LITERA, লিটারেরি, যৌক্তিক, রেশনাল, লজিক্যাল, লজিক্যাল বা রেশনাল। আর লিটারেল শব্দ অর্থ পাচ্ছে কি? আক্ষরিক। মূলত এখানে লিটারেল, আক্ষরিক আর লিটারেচার বা লিটারেরি এই টাইপের একটা দ্বন্দ্ব। তোমার কাছে কিন্তু লিটারেল মানে সাহিত্যিক মনে হতে পারে, এই জন্য কিন্তু এই প্রশ্নটা দেওয়া। কিন্তু তোমাকে একটু বুদ্ধি খাটে লিখতে হবে যে লিটারেল কিন্তু আক্ষরিক, যে লিটারেলি আমি এটা করিনি বা এটা খাইনি বা ওইখানে যাইনি, আক্ষরিক অর্থে আর কি। তাহলে লিটারেল শব্দের বাংলা পরিভাষা হচ্ছে আক্ষরিক। বৈধ, ভ্যালিড, সাহিত্যিক, লিটারেরি, যৌক্তিক, লজিক্যাল। আমরা মোটামুটি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিটের যে 15টি প্রশ্ন
নম্বর পর্যন্ত আমরা সমাধান করতে সমর্থ হয়েছি। আমরা একদমই শেষ পর্যায়ে, চলো আমরা 14 নম্বর প্রশ্নটা সলভ করার চেষ্টা করি। 14 নম্বর প্রশ্ন হলো, সনাতনী কবিতায় বর্ণিত ঘটনাধারা সকালের, রাতের, বিকালের, সন্ধ্যার। দেখো সনাতনী কবিতা অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিখ্যাত কবিতা, তোমাদের কবিতার প্রথম অংশে দেওয়া আছে। তো এই কবিতা পাঠ করার সময় দেখবা যে দ্বিতীয় স্তবকে এরকম কিছু লাইন আছে। পুরো কবিতায় গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, এরপরেতে ছোট ক্ষেত আমি একেলা, এই যে অংশটা, এই অংশটা কিন্তু আমাদের কবিতার দ্বিতীয় স্তবকেই আছে। তো সেই দিক থেকে আমরা যদি বলি তাহলে এই কবিতাটা কিন্তু একদম প্রভাত বেলা বা সকালের। তাহলে উত্তর কি হবে? সনাতনী কবিতায় বর্ণিত ঘটনাধারা কোন সময়কার? সকালের, বিকেলের, রাতের, নাকি অন্য সময়ের? তাহলে উত্তর কি হবে? প্রভাত বেলা বা সকালের। এই হচ্ছে বিষয়, কবিতার দ্বিতীয় স্তবকেই দেওয়া আছে। চলো পরের প্রশ্নে চলে যাই, সর্বশেষ প্রশ্ন। বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত রবীন্দ্র রচনা অর্থাৎ মুকুট। দেখো মুকুট কিন্তু একটি ঐতিহাসিক নাটক, বিহারের রাজা এবং তার দুই ছেলের রাজত্ব নিয়ে যে দ্বন্দ্ব, সেটাকে কেন্দ্র করে লেখা একটি নাটক। তার মানে এটা হবে না। বলাকা, বলাকা একটা বিখ্যাত কাব্যগ্রন্থ, এই যে কাব্যগ্রন্থে গতিতত্ত্ব নিয়ে রবীন্দ্রনাথ তার চিন্তা ভাবনা ওইখানে বিশ্লেষণ করেছেন বা উদ্ঘাটন করার চেষ্টা করেছেন। এরপরে চোখে বলে একটা সামাজিক সমস্যামূলক উপন্যাস। আর ছিন্নপত্র, দেখো ছিন্নপত্র রবি ঠাকুরের লেখা চিঠি সংকলন। এই ছিন্নপত্র বা এই চিঠিপত্রের মধ্যে রবীন্দ্রনাথ কিন্তু তৎকালে যখন এই যে কুষ্টিয়া বা তার আশেপাশে যে অঞ্চলগুলো তিনি জমিদারিত্ব করতেন, তো ওই জমিদারিত্ব করার সময়টাতে বাংলাদেশের প্রকৃতি, বাংলাদেশের মানুষের বিভিন্ন দুঃখ কষ্ট কিন্তু তিনি এই ছিন্নপত্রের বিভিন্ন চিঠিতে তুলে বা ফুটে তুলেছেন। তার ভাস্তি অর্থাৎ ভ্রাতুষ্পুত্রী ইন্দ্রা দেবীকে উদ্দেশ্য করে লেখা তার যে চিঠিপত্র, সেখানে কিন্তু বাংলাদেশের মানুষের বাংলাদেশের প্রকৃতির যে আবহ, সেটা কিন্তু তিনি তুলে ধরতে সক্ষম হয়েছেন। যার জন্য এখানে বলা হচ্ছে যে বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত রবীন্দ্র রচনা কোনটি হবে? তাহলে উত্তর হবে কি? ছিন্নপত্র। তো প্রিয় শিক্ষার্থী, এই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে 15টি প্রশ্ন, এটা আমরা যথোপযুক্তভাবে ব্যাখ্যা, বিশ্লেষণ এবং তার সমাধান করার চেষ্টা করলাম। আর এরপরে আমাদের লিখিত অংশ আছে, চলো যাই লিখিত অংশে কি দেখি। আর তার আগে একটু কথা বলি যে সাহিত্য অংশ থেকে তোমরা কিন্তু দেখতে পারলেই যে 15টি প্রশ্নের মধ্যে প্রায় 7টা প্রশ্ন কিন্তু সাহিত্য থেকে এসেছে, আর একটা প্রশ্ন সাহিত্য থেকে দিচ্ছে কিন্তু ব্যাকরণ কেন্দ্রিক। তার মানে 7টা সাহিত্য থেকে, আর বাকি যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু তোমাদের ব্যাকরণ অংশ বা বাংলা দ্বিতীয় পত্রের অন্যান্য অংশ থেকে এসেছে। তার মানে তোমাদেরকে অবশ্যই অবগত এবং এখন থেকেই চর্চা করতে হবে। তোমরা যারা এসএসসি 25, তোমাদের আর কিছুদিন পরে পরীক্ষা শেষ হয়ে যাবে, তোমরা কিন্তু পরীক্ষা শেষ করে বসে থাকবে না, অবশ্যই পড়া স্টাডি শুরু করবা এবং অবশ্যই বাংলা থেকে সাহিত্যের যে বিষয়গুলো এগুলো ভালো করে পড়বা। আর যারা তোমরা এসএসসি 26, তোমাদের তো নতুন সিলেবাস, পূর্ণ সিলেবাস তোমরা এগুলো অবশ্যই পাবা। এবং সাহিত্য পাঠ করার সময় তোমরা অবশ্যই কবি বা লেখকের যে পাঠ পরিচিতি, তারপরে শব্দের অর্থ, তারপর তাদের জীবনী, প্রত্যেকটি বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে পড়বা। কারণ তোমরা তো দেখলেই যে এই 15টা প্রশ্নের মধ্যেই কিন্তু এই বিষয়গুলো আছে। তোমরা কিন্তু এগুলো এখন থেকে পড়া শুরু করো, যাতে পরবর্তীতে তোমাদের কোনো সমস্যা না হয়।